হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা করব। তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ২৯ নম্বর গদ্য অর্থাৎ মহাজাগতিক কিউরেটর প্রসঙ্গে, যেটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। গল্পটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ মোহাম্মদ জাফর ইকবাল সম্পর্কে জেনে নিই। মোহাম্মদ জাফর ইকবাল ১৯৫২ খ্রিস্টাব্দে ২৩শে ডিসেম্বর তার পিতার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন, কিন্তু তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার পিতা হলেন শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং জননী আয়েশা আক্তার খাতুন। তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায়। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন। বন্ধুরা, মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। কপোট্টনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে এ ধারার সাহিত্যে তার প্রথম আবির্ভাব ঘটে। তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক। তার সাহিত্যেও বিজ্ঞানের বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে। মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানসের প্রধান বৈশিষ্ট্য, আর তাই বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের জন্য তিনি আদর্শ। কিশোর উপন্যাস এবং ছোট গল্প রচনাতেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কিশোর উপন্যাস দীপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদ এবং আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। এছাড়া মহাকাশে মহাত্রাস, টুপুঞ্জিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতি মানবী, ফোবিয়ানের যাত্রী সহ অনেক পাঠকপ্রিয় সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর তিনি স্রষ্টা। বন্ধুরা, জাফর ইকবাল ২০০৪ খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে বাংলায় একাডেমি পুরস্কার লাভ করেন। বন্ধুরা, এই ছিল লেখক পরিচিতি সম্পর্কে। চলো এবার তাহলে গল্পটি শুরু করা যাক। লেখক বলেছেন, সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। প্রথম প্রাণীটি বলল, এখানে প্রাণের বিকাশ হয়েছে। হ্যাঁ, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এককোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। দ্বিতীয় প্রাণীটি আরো একটু খুঁটিয়ে দেখে বলল, না, আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ। তখন প্রথম প্রাণীটি দ্বিতীয় প্রাণীকে জিজ্ঞেস করলো, কেন, সাধারণ কেন বলছো? তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ। শুরু হয়েছে ভাইরাস থেকে। প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়। অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। তারপর রয়েছে এককোষী প্রাণ, পরজীবী ব্যাকটেরিয়া। তারপর আছে গাছপালা, এক জায়গায় স্থির, সালোক সংশ্লেষণ দিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। পদ্ধতিটা বেশ চমৎকার। গাছপালা ছাড়াও আছে কীটপতঙ্গ। তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। ডাঙাতেও নানা ধরনের প্রাণী, কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের। উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে।
কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বন্ধুরা, এসব শুনে দ্বিতীয় প্রাণীটি বলল, কিন্তু সব আসলে বাহ্যিক। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। এটা শুনে প্রথম প্রাণীটি বলল, আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো। তখন দ্বিতীয় প্রাণীটি তাকে বলল, তুমি আরেকটু খুঁটিয়ে দেখো, এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো। তখন প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলোই একই বেস পেয়ার দিয়ে তৈরি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এটুকুই হচ্ছে পার্থক্য। এরপর দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটি সহজ নয়। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। তখন প্রথম প্রাণীটি বলল, সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ। আবার প্রথম প্রাণীটি বলল, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। তারপর দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীলতিমি নিয়েও কাজ নেই, এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। এটি শোনার পর প্রথম প্রাণীটি বলল, গাছপালা নেওয়ারও প্রয়োজন নেই, এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। এরপর দ্বিতীয় প্রাণীটি প্রথম প্রাণীকে জিজ্ঞেস করলো, এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে বলে সাপ। তখন প্রথম প্রাণীটি বলল, সাপটি বেশ কৌতূহলোদ্দীপক, কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। প্রাণী জগতের সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। বন্ধুরা, এরপর প্রথম প্রাণীটি বলল, আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে বলে পাখি, কি চমৎকার, আকাশে উড়তে পারে। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ, আমারও এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটিকে নিতে পারি। তবে এটি শুনে প্রথম প্রাণী জিজ্ঞেস করলো, তবে কি? দ্বিতীয় প্রাণীটি বলল, এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা খুব নিশ্চিত নই। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? প্রথম প্রাণীটি বলল, ঠিকই বলেছ, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর হলুদের মাঝে কালো ডোরা কাটা, এর নাম বাঘ। এটি দেখে দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা থাকতে পছন্দ করে, একটা সামাজিক প্রাণী নিতে পারি না? কুকুরকে নিলে কেমন হয়? এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। এটি শুনে প্রথম প্রাণীটি বলল, এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে, প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলছে। বন্ধুরা, আজ তাহলে গল্পটির এই অংশ পর্যন্তই থাক। আশা করছি মোহাম্মদ জাফর ইকবালের এই সায়েন্স ফিকশন গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে, কেননা এটি বেশ উপভোগ্য একটি গল্প। আর গল্পের বাকি অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরের এপিসোডে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।
বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। মোহাম্মদ জাফর ইকবালের তার সায়েন্স ফিকশন জগতে অর্থাৎ এই ধরনের সাহিত্যে তার প্রথম আবির্ভাব ঘটে কপোট্টনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে। কিশোর উপন্যাস দীপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদ এবং আমি তপু হল জাফর ইকবালের অন্যতম শ্রেষ্ঠ রচনা। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে জাফর ইকবাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন। মোহাম্মদ জাফর ইকবাল 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।